ভাবুন তো যদি এমন একদিন আসে যখন একটি ভয়ঙ্কর ভাইরাস পৃথিবীতে ছড়িয়ে পড়ে আর সেই ভাইরাসের কারণে মানুষ পরিণত হয় এক হিংস্র জম্বিতে। তখন পুরো পৃথিবীটা জম্বিদের দখলে চলে যায়। চারদিকে ভয়, আতঙ্ক আর বেঁচে থাকার জন্য এক আপ্রাণ লড়াই। বলছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ জম্বি হরর মুভি অ্যাপোক্যালিপস জেডের কথা। কিভাবে এক ভয়ঙ্কর ভাইরাস পৃথিবীকে জম্বিদের দখলে নিয়ে যায় আর মানুষ বেঁচে থাকার জন্য এক অসম্ভব লড়াইয়ে নামে, সেটাই জানাবো আমাদের আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই স্পেনে ক্রিসমাসের রাতে গোটা দেশ জুড়ে সেলিব্রেশন চলছে। তখন আমরা ম্যানেল নামের এক ব্যক্তি ও তার ওয়াইফ জুলিয়াকে দেখি। আর ম্যানেল হচ্ছে এই গল্পের মেইন চরিত্র। ম্যানেল ও তার ওয়াইফ জুলিয়া তার বোন ব্যালেনের বাসায় বেড়াতে এসেছে তার ভাগিনা কার্লেসের সাথে ক্রিসমাসের আনন্দ উপভোগ করার জন্য। আসলে ম্যানেল তার ভাগিনাকে প্রচুর ভালোবাসে। ম্যানেল ও তার ওয়াইফ জুলিয়া ক্রিসমাসের আনন্দ উপভোগ করে একটা গাড়িতে তাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। আর এখানে আমরা তাদের কথায় জানতে পারি তারা এখনো কোনো সন্তান নেয়নি, যে কারণে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হয়। আসলে জুলিয়া বাচ্চা নিতে চাইলেও ম্যানেল এত তাড়াতাড়ি কোনো বাচ্চা নিতে চায় না। আর এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। যেহেতু জুলিয়া গাড়ি চালাচ্ছিল তাই অসাবধানতার কারণে গাড়িটির কন্ট্রোল হারিয়ে ফেলে। গাড়িটি রাস্তার মাঝখানে এসে থামলে তারা একে অপরকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? তখনই পেছন থেকে একটা ট্রাক এসে তাদের গাড়িকে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। সেই অ্যাক্সিডেন্টটিতে ম্যানেল বেঁচে গেলেও জুলিয়া মারা যায়। তারপরে প্রায় একটা বছর কেটে গেছে। ম্যানেল কমপ্লিটলি ডিপ্রেশনের মধ্যে রয়েছে, কারণ সে জুলিয়ার মৃত্যু মেনে নিতে পারেনি। একা থাকতেই সে পছন্দ করে, মানুষদের সাথে কোনো যোগাযোগ রাখে না। সে সবসময় বাসার মধ্যে একাই থাকে, কিন্তু তার সাথে তার একজন সঙ্গী রয়েছে, আর সে হলো তার পোষা বেড়াল লাকুরা। প্রতিদিনের মতো আজকেও সে টিভিটি অন করে তার বেড়ালকে খাবার খেতে দিয়ে অন্যান্য কাজ করতে থাকে। অন্যদিকে ম্যানেল টিভিতে একটা নিউজ দেখছিল। সেখান থেকেই আমরা জানতে পারি দেশে একটা ভাইরাস ধীরে ধীরে ছড়াচ্ছে এবং সেই ভাইরাসটার নাম দিয়েছে তারা TSJ। দেশের সরকার সেই ভাইরাসটা নিয়ে খুব কঠিন পদক্ষেপ নিয়েছে। দেশের বর্ডার বন্ধ করে দিয়েছে, যার জন্য দেশে ইমিগ্রেশন নিয়ে নানান সমস্যা হচ্ছে। সম্পূর্ণ দেশ জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে টিভিতে সেই নিউজ চ্যানেলে একটা CCTV ফুটেজে ভাইরাস আক্রান্ত একটি রোগীকে দেখানো হয়। রোগীটি বড় অদ্ভুত আচরণ করছে। আক্রান্ত রোগীটিকে দেখে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। টিভিতে নিউজ চালিয়ে ম্যানেল তার কাজ করছিল, যার কারণে সে এসবের কিছুই জানতে পারে না। তারপরে সে চলে আসে সমুদ্র পাড়ে তার শখের বোটটাকে বিক্রি করার জন্য। তার ওয়াইফের একটা স্মৃতি রয়েছে এই বোটটাতে, তবে সে মানুষটাই তো আর নেই। তো এই বোটটা রেখে আর কি করবে ম্যানেল? এই জন্য সে বোটটাকে বিক্রি করে দিতে চায়। কাস্টমারকে যখন বোটটা দেখায়, কাস্টমার তখন সেটি দেখে পছন্দ করে না, যার কারণে তার বোটটি আর বিক্রিও করা হয় না। এরপর ম্যানেল সুপার শপে যায় কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য। তখন সবাই সেখানে মাইকে একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পায় যে সবাই যে কোনো জিনিস 2 ইউনিটের বেশি কিনতে পারবে না। মানে এমনটা তো হতে দেখেছেন আপনারা, যে কোনো মহামারীর সময় মানুষেরা সব জিনিসপত্র আগে থেকেই কিনে স্টক করে রাখে। এজন্য অনেক মানুষ পরে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পায় না। এজন্যই মাইকে অ্যানাউন্সমেন্ট করা। যাই হোক, ম্যানেল তার প্রয়োজনীয় জিনিসপত্র এনে ফ্রিজে রেখে দেয়। অন্যদিকে ম্যানেলের বোনের খুব চিন্তা হচ্ছে। সে তাকে ফোন করে যাচ্ছে, তবে ম্যানেল ফোন রিসিভ করছে না। রাতের বেলা তার বোনের সাথে তার ভিডিও কলে কথা হয়। সেখানে আমরা ব্যালেনের হাজবেন্ড মারিওকে দেখতে পাই, যিনি একজন সেনাবাহিনী। তখন তার বোন তাকে জানায় চারদিকে ভাইরাস ছড়িয়ে পড়ছে, তাই সরকারের পক্ষ থেকে তাদেরকে সেফটির জন্য সেখান থেকে ক্যানারি আইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদেরকে আলাদা ঘরের ব্যবস্থাও করে দেবে। এখন সরকার পুরো শহরকে খালি করে সব মানুষকে একটি নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে চায়। ম্যানেলের আপন বলতে এই দুনিয়ায় তার বোন ছাড়া আর তেমন কেউ নেই, তাই সে চায় যে ম্যানেল তাদের সাথে আসুক। সে ম্যানেলকে বলে আগামীকালের ফ্লাইটটা ধরেই সে যেন তার বোনের কাছে চলে আসে, কিন্তু ম্যানেল তখন তার বোনের এ কথায় রাজি হয় না। তার বোন তখন তাকে রিকোয়েস্ট করে বলে, অন্তত অল্প কিছুদিনের জন্য হলেও এখানে এসো, তারপর সবকিছু স্বাভাবিক হয়ে গেলে তুমি আবার তোমার বাড়িতে ফিরে যেও। এরপর ম্যানেল রাজি হয়ে যায়। তবে সমস্যা তো তখনই শুরু হয় যখন সে পরের দিন এয়ারপোর্টে গিয়ে জানতে পারে এয়ারপোর্টের প্রত্যেকটা ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। তখন এয়ারপোর্টে থাকা প্যাসেঞ্জারদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়। প্যাসেঞ্জাররা মনে করতে থাকে যে তাদেরকে হয়তো কোথাও না যেতে দিয়ে এখানে রেখে মেরে ফেলার প্ল্যান করছে। তখন সেখানে সবার ফোনে একটি অ্যালার্ট মেসেজ আসে। ঠিক তখন ম্যানেলকে তার বোন ফোন করে জানায় যে সেই ভাইরাসের একটা ভয়ঙ্কর মারাত্মক ভেরিয়েন্ট লিক হয়েছে, তাই সে যেন বাইরে না থেকে দ্রুত বাসায় ফিরে যায়। তখন একজন লোক এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু একজন সিকিউরিটি গার্ড তাকে বাধা দিলে সে তার বন্দুক নিয়ে ভয় দেখাতে থাকে। সেখানে থাকা অন্যান্য সবাই ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করে।
আর সেই লোকটিকে আটকাতে সিকিউরিটি গার্ডরা এসে গোলাগুলি শুরু করে। সে তার বোনের কথা মতো বাসায় ফিরে যেতে লাগে। তখন সে দেখতে পায় শহরের সব রাস্তাঘাট বন্ধ, সিকিউরিটি চেক হচ্ছে, রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে গেছে, ভিড় জমে গেছে। ম্যানেল গাড়ি চালিয়ে তো আর এগোতে পারবে না, তাই তাকে হেঁটেই পৌঁছতে হবে। তাই সে পায়ে হেঁটেই বাড়ি অব্দি পৌঁছায়। তবে সেখানে গিয়ে দেখে চারদিকে আর্মিরা রয়েছে এবং তারা আইসোলেশনে একটি পেশেন্টকে নিয়ে যাচ্ছে। তবে তাকে সাধারণ মানুষ তো মনে হচ্ছে না, তার আচরণটা অনেক এগ্রেসিভ। এক কথায় বলতে গেলে সে মানুষটা একটা জম্বিতে পরিণত হয়েছে। বাড়িতে গিয়ে ম্যানেল আবার তার বোনের সাথে কথা বলে। তার বোন জানায় যে এই মুহূর্তে এয়ার স্পেস খোলার কোনো চান্স নেই, অর্থাৎ আকাশে আর প্লেন তো উড়বে না। একই সাথে আর্মিরা বেশ কিছু সেফ জোন বানিয়েছে যেখানে মানুষদের তুলে এনে রাখা হবে। সরকার থেকে কিছু কোয়ারেন্টাইন জোন তৈরি করা হয়েছে। তবে এই বিষয় নিয়ে সেনাবাহিনীদের মধ্যে সমালোচনা হচ্ছে। যেখানে যত বেশি মানুষ সেখানে ভাইরাসের ইনফেক্টেড হওয়ার চান্সও তত বেশি। ব্যালেন তার ভাইকে বলে যাই হোক না কেন সে যেন ঘর থেকে বাইরে না বের হয়। আর্মিরা আসবে এই স্থানটাকে খালি করার জন্য, তবে সে যাতে তাও না বের হয়। ম্যানেল তারপর বসে তার নিজের ফোন ঘাঁটছে, রিলস দেখছে। এরপর প্রত্যেকটা রিলসে একই ভিডিও চলছে যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারীর আতঙ্কে মানুষরা পাগল হয়ে গেছে। অন্যদিকে বেশ কিছু মানুষ নিজেদেরকে ডিফেন্স করার নানান টেকনিক শেখাচ্ছে ভিডিওতে, অর্থাৎ কিভাবে আক্রান্ত হওয়া মানুষদের কামড় থেকে বাঁচা যায়। আসলে এই ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তি যদি কোনো ভালো মানুষ কেউ কামড়ে দেয় তাহলে কিছুক্ষণের মধ্যেই সে ভালো মানুষটি ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বিতে পরিণত হবে। আর সেই ভিডিও দেখতে না দেখতে আচমকা ফোনের নেটওয়ার্ক চলে যায়। শুধু ফোনে না, টিভিতেও সিগন্যাল নেই। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে পুরো দেশ জুড়ে ন্যাশনাল ইমার্জেন্সি তৈরি হয়েছে। ম্যানেল তারপর দ্রুত চলে যায় সুপার শপে আরো জিনিসপত্র জোগাড় করতে, কিন্তু সেখানে তো মানুষের মারামারি লেগে গেছে, কে কত জিনিস নিতে পারে এই নিয়ে। এরপর ম্যানেল সেখান থেকে বেরিয়ে দেখে আহত একজন পুলিশ সেখানে থাকা একটি রুমের ভেতরে গিয়ে হ্যান্ডকাপ দিয়ে নিজের হাত দরজায় লাগিয়ে ফেলে। আর তখনই একটি জম্বি এসে আরেকটি পুলিশের ঘাড়ে কামড় দিয়ে মাংস উঠিয়ে নেয়। আর এই দৃশ্য দেখে ম্যানেল পুলিশকে হেল্প করতে যায়। তখন সে জম্বিটি ম্যানেলকে কামড় দিতে গেলে পুলিশ অফিসার তার বন্দুক দিয়ে গুলি করে জম্বিকে মেরে ফেলে। তবে সে রিয়ালাইজ করে যে সে যেহেতু কামড় খেয়েছে সে কারণে সেও জম্বিতে পরিবর্তন হয়ে যাবে। তাই সে তার বন্দুক দিয়ে নিজেই নিজেকে শুট করে আত্মহত্যা করে। আর এসব কিছু দেখে ম্যানেল পালিয়ে তার বাসায় চলে আসে। বাসায় এসে সে নিউজে দেখতে পায় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শুধুমাত্র তাদের দেশেই না, বিশ্বের কোথাও এই ভাইরাসের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই সরকারের পদক্ষেপ অনুসারে লকডাউন আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই সাধারণ জনগণকে ইভাকুয়েট করে একটা ভিন্ন স্থানে নিয়ে যাওয়া হবে, যেটাকে তারা সেফ জোন বলছে। তবে যারা সরকারকে বাধা দেবে, মানে যারা সেফ জোনে যাবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সমস্ত সিগন্যাল বন্ধ করে দেওয়া হবে, শুধু রেডিও বার্তা চালু থাকবে। কিন্তু ম্যানেল তো বাড়িতেই থাকবে, সে চায় না কোনো আইন শৃঙ্খলা বাহিনী এসে তাকে নিয়ে যায়। তাই সে ইন্টারনেট থেকে ভিডিও দেখে সে নিজের বাড়ির সিকিউরিটির কিছু ব্যবস্থা করেছে। পরের দিন রাতের বেলা যখন আর্মিরা প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকে মানুষদের বাসে করে তুলে নিয়ে যাচ্ছে সেই সেফ জোনে, কিন্তু তার বোন অলরেডি বলেছিল যে যেভাবেই হোক ম্যানেল যাতে সেই বাসে না চড়ে এবং সে যেন নিজের ঘরের মধ্যেই থাকে। ম্যানেল তার ঘরে লুকিয়ে থাকে। আর্মিরা তার ঘরে হানা দেয়, কিন্তু আর্মিদের হাতে তত সময় নেই আর তারা বেশি সময় সেখানে নষ্ট না করে সেখান থেকে বেরিয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই সেই শহরটি একদম খালি হয়ে গেছে। দিন তো কাটছে, তবে ম্যানেলের কাছে যে খাবার স্টক ছিল সেটাও শেষ হয়ে এসেছে। তাকে খাবার তো জোগাড় করতে হবে। তার বোনের সাথে তার কোনো কন্টাক্ট নেই, কারণ ইন্টারনেটও নেই। যদিও সরকার আগে অ্যানাউন্স করেই দিয়েছিল যে সব ধরনের বার্তা বা নিউজ তাদেরকে রেডিওর মাধ্যমে শুনতে হবে, সেই একদম ওল্ড স্টাইলে। ম্যানেল পেশায় একজন লয়ার, একই সাথে একটা সোলার পাওয়ার কোম্পানির মালিক। তো বাড়িতে সোলার পাওয়ারের সব ব্যবস্থা করে রেখেছে, অর্থাৎ বিদ্যুৎ নিয়ে তো কোনো চিন্তা নেই। তবে খাবার তো তাকে জোগাড় করতেই হবে এবং খাবারের খোঁজে সে বেরিয়েছে। কাছে অস্ত্র তো কিছু রাখতে হবে, তো অস্ত্র হিসেবে সে নিজের কাছে একটা স্পেয়ার গান রেখেছে। সে নানান বাড়ি খোঁজাখুঁজি করছে কিছু খাবারের জন্য, তবে কোনো বাড়িতেই কিছু পাচ্ছে না এবং খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে একটা বাড়িতে গিয়ে পৌঁছায় যেখানে একজন বৃদ্ধা হুইল চেয়ারে বসে আছে, যার নাম গ্যাব্রিয়েলা। মানুষটা খুবই ভালো এবং ম্যানেলের সাথেও তার বন্ধুত্ব হয়ে যায়। হবেই বা না কেন, সম্পূর্ণ শহরে শুধু তারা দুজন মানুষই রয়েছে। ম্যানেল তাকে জিজ্ঞাসা করে তুমি সেনাবাহিনীদের সাথে যাওনি কেন? গ্যাব্রিয়েলা তাকে বলে আমি প্রতিবন্ধী বললে আমার ছেলে ও তার স্ত্রী আমাকে এখানেই ছেড়ে যায়। বৃদ্ধা ম্যানেলকে জিজ্ঞাসা করে তোমার কাছে কি কোনো খাবার আছে? ম্যানেল বলে না, আমি খাবার খোঁজার জন্যই বের হয়েছি। এই বৃদ্ধা হুইল চেয়ারে বসে থাকার কারণে কোথাও যেতে পারতো না, তাই সে
নিজের বাড়ির ফার্স্ট ফ্লোরে বসে প্রতিবেশীদের উপরে নজর রাখতো, যে কার বাড়িতে কি আছে, কার বাড়িতে কি সব হচ্ছে। সে ম্যানেলকে আইডিয়া দিতে থাকে যে কার বাড়িতে কি কি পাওয়া যেতে পারে। সেই কথা অনুযায়ী ম্যানেল সার্চ করা শুরু করে। মোটামুটি বহু বাড়ি থেকে নানান জিনিসপত্র পেয়েছে, এক বাড়ি থেকে বহু খাবারও পেয়েছে এবং ওয়াকি টকিও পেয়েছে। সে সাথে সেটাও নিয়ে আসে যাতে সে আর গ্যাব্রিয়েলা একে অপরের সাথে কথা বলতে পারে। গ্যাব্রিয়েলা সম্পূর্ণ একা, কারণ এই বিপদের সময় তার পরিবার তাকে ফেলে রেখে বাসে করে চলে গেছে। অন্যদিকে সে যখন ম্যানেলকে জিজ্ঞাসা করে তার সাথে বহু আগে যে মেয়েটা থাকতো সে এখন কোথায়, তখন ম্যানেল তাকে জানায় যে 1 বছর আগে সেই মেয়েটা মারা গেছে, তার ওয়াইফ জুলিয়ার কথা বলছে। সে যাই হোক, রাতের বেলা গ্যাব্রিয়েলা ওয়াকি টকির মাধ্যমে ম্যানেলের সাথে কন্টাক্ট করে এবং তাকে রেডিওটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে চালাতে বলে। ম্যানেল সেখান থেকে কিছু বার্তা শুনতে পায়। সেটা হচ্ছে যে ক্যানারি আইল্যান্ডে বহু মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে, সেখানে মানুষদের খাবার দাবারের ব্যবস্থাও রয়েছে, তো যারা যারা আসতে চায় তারা যাতে সেখানে আসে। এখন ম্যানেল চিন্তা করছে যে তাদের কাছে খাবারও তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, কতদিন আর তারা এই শহরে এইভাবে সার্ভাইভ করবে, এখান থেকে তাদের বেরোতে তো হবেই। অন্যদিকে গ্যাব্রিয়েলা সে তো চলতেই পারে না, হুইল চেয়ারে রয়েছে, সে কিভাবে যাবে। ম্যানেল জানায় তার কোনো চিন্তা করতে হবে না, ম্যানেলের যে বোটটা ছিল সেটাতে করেই সে আইল্যান্ডে চলে যাবে, সাথে গ্যাব্রিয়েলাকে নিয়ে যাবে। গ্যাব্রিয়েলা প্রথমে হেজিটেট করে কিন্তু পরে সে রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা ম্যানেল সব জিনিসপত্র এনে গ্যাব্রিয়েলার বাড়িতে গিয়ে পৌঁছায়। তবে সেখানে গিয়ে সে দেখতে পায় বৃদ্ধা আত্মহত্যা করেছে। সে একটা চিঠিও রেখে গেছে। সে কারো উপর আর বোঝা হতে চায় না। ম্যানেলকে এখন নিজের চিন্তা করা উচিত। আসলে গ্যাব্রিয়েলার জীবন এতটা খারাপ হয়ে গেছে যে তার নিজের পরিবার তাকে বোঝা মনে করে ফেলে রেখে চলে গেছে। সেখানে অন্য একজন মানুষের দয়া নিয়ে কিভাবে বেঁচে থাকবে, সে কারো উপর বোঝা হতে চাচ্ছিল না। গ্যাব্রিয়েলার মৃত্যুতে ম্যানেল খুব কষ্ট পায়। ম্যানেলকে এখন একাই যাত্রা করতে হবে। সৌভাগ্যবশত ম্যানেল একটা বাড়িতে বাইক পেয়েছিল, সাথে তার নিজের বিড়াল লাকুরোকে নিয়ে সে বাইকে করে বেরিয়ে যায় সেই ক্যানারি আইল্যান্ডের উদ্দেশ্যে। রাস্তাটা অনেক লম্বা, যেহেতু রাস্তাঘাট জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে আটকানো আর খালি গাড়িতে ভরে ছিল, তাই মেইন রোড দিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই তাকে একটা জঙ্গল দিয়ে যেতে হবে, যে জঙ্গলের মধ্যে সেই জম্বিগুলো ছিল। সম্ভবত বহু টুরিস্ট সেখানে এসে ইনফেক্টেড হয়েছে এবং তারা সেখানেই পড়ে রয়েছে। নানান বিপদ পেরিয়ে ম্যানেল কোনো মতে সেই সমুদ্র বন্দরে গিয়ে তো পৌঁছায়। তবে সেখানে একটা বোর্ড নেই, এমনকি তার নিজের বোর্ডও নেই। যে কটা বোট রয়েছে সেগুলো অকেজো হয়ে রয়েছে। যখন ম্যানেল একটার পর একটা বোট সার্চ করছিল, সেখানে সে একটা শিশুকে দেখতে পায়, সেও জম্বিতে পরিণত হয়েছে। যাই হোক, একটা ছোটখাটো বোর্ড নিয়ে সে বের হয়। তবে সেটা নিয়ে ক্যানারি আইল্যান্ড পর্যন্ত পৌঁছানো সম্ভব না। যেতে যেতেই মাঝখানে তার বোটটাও নষ্ট হয়ে যায়। এর কারণটা হলো জলের নিচে থাকা কিছু ডেড বডি। জলের মাঝখানেই ম্যানেল ফেসে গিয়েছে। তবে সেখানে এক আশার আলো দেখতে পায় সে। একটি জাহাজ তার দিকে আসতে থাকে। সে তাদের কাছে সাহায্য চায়। সেখানে রাশিয়ান কিছু মানুষ ছিল যাদের বসের নাম হচ্ছে উসাকো। তারা কেউ ইংরেজি জানতো না। যাই হোক, সেখানে আরেকজন মানুষ ছিল ভিক্টর। সে ইংরেজি বলতে পারে এবং সে ম্যানেলের সাথে কথা বলতে শুরু করে। সেই মানুষগুলোকে দেখে একদমই সুবিধার মনে হচ্ছিল না। তারা ম্যানেলকে তাদের জাহাজে নিয়ে যায়, তাকে খাবার টাবার দেয় এবং জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। ম্যানেল জানায় সে ক্যানারি আইল্যান্ডে যাচ্ছে, যেখানে নাকি মানুষদের আশ্রয় দেওয়া হয়েছে। সে ম্যানেলকে জিজ্ঞেস করে ম্যানেল পেশায় কি করে। ম্যানেল জানায় সে একজন লয়ার, পাশাপাশি সে একজন সোলার প্যানেল কোম্পানির মালিক। যেটা শুনতে পেয়ে ভিক্টর সেই রাশিয়ানগুলোকে জানায় যে ম্যানেল একজন ইঞ্জিনিয়ার, আর সেই কারণে তারা ম্যানেলকে নিজেদের সাথে রাখে। ম্যানেল তখন ভিক্টরের কাছে জানতে চায় সে তাদের মিথ্যা বলল কেন। ভিক্টর বলে, দেখুন, এই মানুষগুলো একদম ভালো না, এরা রাশিয়ান মাফিয়া। যদি তারা জানতে পারে যে সে একজন আইনজীবী তাহলে তারা তাকে মেরে ফেলবে। ভিক্টর একজন ইউক্রেনিয়ান, কিন্তু তার মা আমেরিকান ছিল, সেই কারণে কম বেশি ইংলিশ সে জানতো। তো ভিক্টর জানায় যে ম্যানেলি হচ্ছে প্রথম একজন মানুষ যাকে তারা এই জলের মাঝখান থেকে উদ্ধার করেছে। এর আগে কোনো মানুষকে তারা উদ্ধার করতে পারেনি। তবে ম্যানেলের বহু প্রশ্ন ভিক্টর উত্তর দিচ্ছে না, সে ইগনোর করে যাচ্ছে। রাতের বেলা ম্যানেল যখন তার কেবিনের মধ্যে শুয়েছিল, সেখানে একটা ফাঁকা থেকে সে বাইরে কিছু মানুষদের দেখতে পায় যারা জলের মাঝখানে সাহায্য চাচ্ছিল। এবং পরের দিন সকালবেলা ম্যানেল সেই মানুষগুলোকে আর সেই জাহাজে দেখতে পায় না। সে যখন ভিক্টরকে জিজ্ঞাসা করে যে গতকাল রাতে যে মানুষগুলো সে দেখেছিল, যে মানুষগুলো আশ্রয় চাইছিল, তারা কোথায়, ভিক্টর তখন কমপ্লিটলি নাই করে দেয় যে কোনো মানুষ তো আসেনি এবং সে সেখান থেকে চলে যায়। তখন ম্যানেল দেখতে পায় এখানে রাশিয়ানদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে। ম্যানেল বুঝতে পেরেছে যে এই মানুষগুলো একদমই সুবিধার না। এরপর উসাকো ম্যানেলকে ডেকে পাঠায় আর একটি লোকাল ম্যাপ দেখিয়ে জানতে চায় কোথায় কি রয়েছে। যেহেতু ম্যানেল লোকাল মানুষ, এখানে কোথায় কি আছে সে জানে। ম্যানেল বলেও দেয় যে কোথায় কোন জিনিসপত্র রয়েছে, কোথায় গেলে তারা কি কি পেতে পারে আর কোন রাস্তা ধরে যেতে হবে। ম্যানেল সেই মানুষগুলোকে ইনফরমেশন দিয়ে দিয়েছে।
এরপর ম্যানেল ভিক্টরের কাছে যায় কথা বলার জন্য, কারণ ভিক্টর এবং সে ছাড়া এই জাহাজে কেউ ইংরেজি বোঝে না আর বলতেও পারে না। ভিক্টর একজন পাইলট, তাই ম্যানেল তাকে জানায় যে নিকটবর্তী একটা হসপিটালের ছাদের উপরে একটা হেলিকপ্টার রয়েছে। তারা এখান থেকে বেরিয়ে সে হেলিকপ্টারে করে আইল্যান্ডে চলে যেতে পারবে যদি ভিক্টর তাকে সাহায্য করে। কিন্তু ভিক্টর তেমন কোনো রেসপন্স করে না। এ কারণে রাতের বেলা ম্যানেল তার জিনিসপত্র গুছিয়ে তার বিড়ালটাকে নিয়ে একাই সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। তখন ম্যানেল সেখানে দুজন লোককে দেখতে পায় যাদেরকে বেঁধে রাখা হয়েছিল, এবং এগুলো সেই মানুষ যারা গতকাল রাতে সাহায্য চাইছিল। এদের পরিবারকে মেরে ফেলা হয়েছে এবং এদেরকে আটকে রাখা হয়েছে মুক্তিপণের টাকা নেয়ার জন্য। ম্যানেল তাদেরকে ছাড়ায়, তবে একজন গার্ড সেখানে চলে আসে। তখনই সেই গার্ড একজনকে গুলি করে মেরে ফেলে। তবে সময় মতো ভিক্টর সেখানে চলে এসে সেই গার্ডকে মেরে ফেলে। তারপর ভিক্টর ও ম্যানেল সেই বন্দি লোকটিকে নিয়ে ছোট্ট একটা বোর্ডে করে পালায়। তখনই উসাকল লোকেরা এলো পাথারে গুলি চালাতে থাকে। সেখান থেকে একটি গুলি এসে সেই বন্দি ছেলেটির গায়ে লাগে আর সে সেখানেই মারা যায়। একটা গুলি ভিক্টরের কাঁধেও লেগে যায়। এরপর কোনো মতে তারা তীরে এসে পৌঁছায়। ভিক্টরকে তাড়াতাড়ি হসপিটালে নেবার জন্য ম্যানেল গাড়ি খুঁজতে থাকে, কিন্তু সব গাড়িতেই লক লাগানো ছিল। তখন ম্যানেল একটি গাড়িতে একটি জম্বিকে দেখতে পায়। তখন তাকে মেরে সেই গাড়িটি নিয়ে ম্যানেল ও ভিক্টর হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হসপিটালে পৌঁছেই দেখে যেখানে হেলিকপ্টারটা থাকার কথা ছিল সেখানে তো নেই। একই সাথে ভিক্টর যথেষ্ট আহত, অনেকটা রক্তক্ষরণ হয়েছে, তার খুব তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন। তবে গোটা হসপিটালে জম্বি ভরে রয়েছে। ম্যানেল তখন সেই হসপিটালে ওষুধের খোঁজ করছে এবং সেখান থেকে কিছু বাচ্চা ও একজন মহিলার আওয়াজ শুনতে পায়, যেটি উপরের ফ্লোর থেকে আসছিল। ম্যানেল তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। তখনই সেখানে একটি জম্বি চলে আসে। ম্যানেল জম্বিটিকে মেরে ফেলে। সেই আওয়াজ পেয়ে তখন সেখানে আরো অনেক জম্বি চলে আসে। এরপর ম্যানেল কোনো মতে সেখানে সার্ভাইভ করে। তখন লুসিয়া নামের একটি নার্স এসে ম্যানেল ও ভিক্টরকে বাঁচিয়ে নেয়। এরপর সেখানে থাকা আরেকটি নার্স চলে আসে। সেই নার্সটি হলো সেফিলিয়া। সেফিলিয়া প্রথমে হেজিটেট করে এই মানুষগুলোকে সাহায্য করবে কিনা, তবে এই বিপদের সময় সার্ভাইভ করতে হলে একে অপরকে সাহায্য করা প্রয়োজন। বিশেষ করে আহত ভিক্টরকে এভাবে ফেলে রেখে দিলেও তো চলে না। সেই কারণে তারা ভিক্টরের চিকিৎসা করে। সেখানে কিছু ছোট ছোট বাচ্চা ছিল যাদের মা বাবা হয়তো এই হসপিটালেই ছিল, কিন্তু তারা মারা গেছে অথবা জম্বি হয়ে গেছে। বাচ্চাগুলোর নজর পড়ে ম্যানেলের কাছে থাকা বিড়ালটার উপরে। ম্যানেল তখন তার বিড়ালটিকে বাচ্চাদের সাথে খেলতে দেয়, কারণ কিছু সময়ের জন্য হলেও বাচ্চারা যাতে তাদের খারাপ সময়টাকে ভুলে যায়। ম্যানেল তো প্রথমে ভেবেছিল যে সেখানে যে হেলিকপ্টারটা ছিল সেটা তো নেই, এখন কি হবে। তবে লুসিয়া জানায় যে হেলিকপ্টার পাশের কোর্টারে রাখা আছে, তবে মাঝখানে অনেক জম্বি রয়েছে। সেখানে যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড গ্যাস অপারেটিং রুমের মধ্যে দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে। তবে সেই স্থানে কিছুদিন আগে আগুন লেগে গেছিল, যার কারণে বিষাক্ত ধোঁয়া রয়েছে সেখানে। তো রাস্তাটা খুবই কঠিন হবে। কিন্তু তারা কতদিনই বা এখানে সার্ভাইভ করতে পারবে। এই হসপিটালে ম্যানেলের কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে, কারণ এই হসপিটালেই তার স্ত্রী জুলিয়া মারা গেছিল ঠিক 1 বছর আগে। এবং সম্পূর্ণ দিনটা যখন শেষ হতে যাচ্ছে, সে ঘুরে ফিরে ঠিক সেই স্থানেই ফিরে এসেছে। সেই মুহূর্তে তার ফোনে নেটওয়ার্ক চলে আসে। তার বোনের পাঠানো একটার পর একটা মেসেজ তখন ঢুকতে থাকে। মেসেজগুলো দেখে তো মনে হচ্ছে তার বোন ব্যালেন ভালোই রয়েছে। যেই স্থানে তাদেরকে রাখা হয়েছে হয়তো সেই স্থানটা সেফ। সেই আশা নিয়েই তো ম্যানেল এই মানুষগুলোকে নিয়ে সেখানে যাবে। কিন্তু বাইরে তো শুধু জম্বিরা ঘুরছে না, সেই রাশিয়ান গ্যাংস্টারগুলো তাদেরকে ভুলে গেলে চলবে, কারণ ম্যানেল নিজে তাদেরকে বলেছিল কোথায় কি পাওয়া যাবে, কোথায় কোন হসপিটাল আছে। তারা একদম বন্দুক টন্দুক নিয়ে হসপিটালে প্রবেশ করেছে জিনিসপত্র চুরি করার জন্য। এখন খুব তাড়াতাড়ি সবাইকে নিয়ে এখান থেকে পালাতে হবে। তারা আর এখানে ওয়েট করতে পারবে না। তাদের সেই ধ্বংস হয়ে যাওয়া আন্ডারগ্রাউন্ড গ্যাস অপারেটিং রুমের মধ্যে দিয়ে যেতে হবে। প্রচুর গরম এবং বিষাক্ত ধোঁয়া সেখানে, তাই তাদের নাক চেপেই সেখান থেকে বেরোতে হবে। কিন্তু সেখানকার দরজা খুলতেই একটা জম্বি এসে সরাসরি নার্স সেফিলিয়াকে কামড় দিয়ে দেয়। জম্বিটাকে তো মেরে ফেলা হয়, তবে সেই নার্স সে কামড় খেয়ে গেছে। সে জানে সেও কিছুক্ষণের মধ্যে জম্বিতে পরিণত হবে, এজন্য সে সেখানে থেকে বাকি সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর ফাইনালি কোনো মতে সবাই কোর্টইয়ার্ডে পৌঁছেছে। বাইরে জম্বিগুলো ঘুরে বেড়াচ্ছে, যারা এখনো এদেরকে দেখতে পায়নি। কোনো ধরনের আওয়াজ করলে চলবে না, কিভাবে তারা যাবে। তখনই ম্যানেলের মনে পড়ে যায় ইন্টারনেটে সে ভিডিও দেখেছিল যে কিভাবে সেলফ ডিফেন্স করতে হবে। সেই রকমই টেকনিক সে সেখানে ইউজ করে, যেখানে পড়ে থাকা ট্রলিগুলোকে নিজেদের ঢাল বানিয়ে একত্রে তারা এগোতে থাকে। জম্বিরা আক্রমণ করে, তবে কেউ কোনো কামড় বসাতে পারেনি।
আর এইভাবে সাকসেসফুলি তারা সেই হেলিকপ্টারটির কাছে পৌঁছে যায়। কিন্তু হেলিকপ্টারে কোনো সমস্যা ছিল, যার কারণে সেটা স্টার্ট হচ্ছিল না। ততক্ষণে রাশিয়ান গ্যাংস্টারগুলো সেখানে চলে এসেছে। তাদের কাছে বন্দুক ছিল। বেশ কিছু জম্বিকে তো তারা মেরে ফেলেছে, তবে সেই রাশিয়ানদের যে বস ছিল অর্থাৎ ওসাকো, সে কি তাদের সাথে বেমানি করার পরেও ভিক্টর এবং ম্যানেলকে ছেড়ে দেবে? ম্যানেল এখন কি করবে? ম্যানেল তখন একটা রিস্ক নিয়ে, একটা ফেন্স ছিল সেখানে অনেকগুলো জম্বি আটকা পড়েছিল, ম্যানেল সেই গেটটা খুলে দেয় এবং জম্বিগুলো সেখানে ঢুকে পড়ে আর রাশিয়ানদের উপর আক্রমণ করে। আর ওইদিকে ভিক্টর কোনো মতে সেই হেলিকপ্টারটা স্টার্ট করে। ম্যানেল তখন সেখানে থাকা জম্বিদেরকে মেরে হেলিকপ্টারের মই ধরে উপরে চড়ে ওঠে। প্রত্যেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, এখন তারা একটা নিরাপদ স্থানে পৌঁছাতে পারবে। কিন্তু তখনই তার বোন ফোন করেছে। ম্যানেল খুশিতে তার বোনকে জানায় সে ফাইনালি একটা হেলিকপ্টারে করে ক্যানারি আইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছে। তবে তার বোন জানায় যে যেভাবেই হোক না কেন সে যাতে এই আইল্যান্ডে না আসে। ব্যালেনের ভয়েসটা সেখানে কেটে যাচ্ছিল। সিচুয়েশনটা হয়তো খুব একটা ভালো না, হয়তো সেই ভাইরাস সেই স্থানে পৌঁছে গিয়েছে। ম্যানেল যাতে সেখানে না আসে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দুটো ফাইটার জেট তাদের হেলিকপ্টার ছুঁয়ে একদম বাইরে বেরিয়ে যায়। রেডিওর মাধ্যমে শুনতে পারি যে তারা হয়তো এই হেলিকপ্টারকে ইন্টারসেপ্ট করবে, অর্থাৎ ম্যানেল এবং তার বন্ধুরা এখন আর্মিদের হাতে ধরা পড়ে যাবে। তবে সেই ক্যানারি আইল্যান্ডে কিছু তো একটা হয়েছে, যেটা জানতে পারবো আমরা এই সিনেমার পরবর্তী পার্টে। হ্যাঁ, সিনেমাটা এতটুকুই, আর এই কারণেই তো সিনেমাটার নাম দেয়া হয়েছে অ্যাপোক্যালিপস দ্য বিগিনিং। আই হোপ এর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি রিলিজ হবে। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন।